হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং আমার সাথেই যে আছো সেটা আমি বুঝতে পারছি। আমার গত ভিডিওটাতে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে, স্যার কবে আমাদেরকে সাজেশন দেবেন। তো আমি আজকে থেকে তোমাদের সাজেশনটা শুরু করছি, কিন্তু সাজেশন শুরু করার আগে কিছু কথা বলি। আজকে আমি মূলত ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে একটু আলোচনা করছি। দেখো, অ্যাকচুয়াল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ যেটারই আমি করি না কেন, সাজেশন করলে বিষয়টা কিন্তু অনেকটা সংক্ষিপ্ত হয়ে যায়। আর সংক্ষিপ্ত হয়ে গেলে সেইটাতে আমি যদি 100-এ 100 ওই সাজেশন থেকেই পেতে যাই, তাহলে কিন্তু কিছুটা হলেও চাপের হয়ে যায়। সেই জন্য আমি সাজেশন তোমাদের কথা অনুযায়ী দিচ্ছি এবং সাজেশনটা একটু অন্যভাবে দিচ্ছি। গতানুগতিকভাবে সবার কাছে তোমরা যে সাজেশন পেয়েছো, সেই সাজেশন থেকে আমার এই সাজেশনটা কিন্তু কিছুটা হলেও আলাদা। তোমাদের আমি প্রথমেই যে থিমটা বলেছিলাম যে আমরা 80-20, অর্থাৎ আমাদের যে বইটা আছে সেই বইটাতে আমি অনলি 20% জায়গা থেকে তোমাদের বলে দেবো, অর্থাৎ টোটাল বইটার মধ্যে থেকে 100% পাতা, অর্থাৎ তোমাদের কাছে যে বইটা আছে, এই যে ধরে নাও এটা তোমাদের একটা বই, এটাতে কতগুলো পাতা আছে, প্রত্যেকটা বইয়েরই মোটামুটি 148টা পাতার মধ্যে তোমাদের বইটা কমপ্লিট করা আছে। তো 148টা পাতা বইয়ের মধ্যে অনলি 20%, তার মানে আমি 30 পাতাও তোমাদের পড়তে বলছি না। অর্থাৎ এই টোটাল বইটা থেকে শুধুমাত্র 30 পাতা পড়লেই 80% তোমরা কমন পাবে। 80 না, এইবার আমি বলছি এই সাজেশনটাকে আমি যেভাবে রিপ্লেস করছি সেইটাকে তোমরা যদি ফলো করতে পারো, তোমরা 99.99% পাবে। এটা আমার বিশ্বাস এবং ধারণা, আজ অব্দি হয়ে এসছে। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো হয়তো আমি সাজেশনের মধ্যে তোমাদের বলে দেবো, তোমাদের বই থেকে পড়তে হবে। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি বলে দিচ্ছি, যেটা তোমরা নিজেরা এই ভিডিওটার মাধ্যমেই জেনে গিয়ে বই থেকে তোমরা দাগিয়ে নিতে পারবে। যাই হোক, আমি আর বিশেষ কিছু আলোচনা না করে আমি সাজেশনের দিকে যাচ্ছি। দেখো, প্রথমতই বলে নিই, আমাদের সাজেশন দেওয়ার আগে আগে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা আমাদের সিলেবাস কিরকম, অর্থাৎ সিলেবাসে কিরকম কোশ্চিন আসবে, এইটা কিন্তু আমাদের সিলেবাসে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া আছে। আমি যেটা চিন্তা করেছি, ফিজিক্যাল সায়েন্সের এই সাজেশনটা যদি একদিনে কমপ্লিট করি, তাহলে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে, অর্থাৎ 1.5-2 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। সেই জন্যে আমি কি করছি, এই একটা সাজেশন, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সকে 3 দিন, লাইফ সায়েন্সকে হয়তো 2 দিন, অঙ্ককে 3 দিন, এইরকম করে ভাগ করে নেব। তাই ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশনটা আমি 3 দিনে দিচ্ছি। আজকে ধরে নাও পার্ট 1। এইবার প্রথমত বলে নিই যে আমাদের ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা মূলত 3টে ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সাধারণ অংশ, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের সাধারণ ফিজিক্যাল সায়েন্স। দ্বিতীয়টা হচ্ছে ফিজিক্স, পদার্থবিদ্যা, অর্থাৎ এটা পিওর পদার্থবিদ্যা। যেটা আমরা বললাম সাধারণ ফিজিক্যাল সায়েন্স, সেইটা তুমি ফিজিক্সের মধ্যেও পাবে, কেমিস্ট্রির মধ্যেও পাবে, আজকেও পাবে, আজ থেকে পরে তোমরা 11-12 উঠলেও পাবে, তারপরেও গেলে ঠিক দেখবে এই জিনিসগুলো ফিজিক্সেও পাচ্ছ, কেমিস্ট্রিতেও পাচ্ছ। নেক্সট আসছি আমাদের পদার্থবিদ্যা। পদার্থবিদ্যার মধ্যে কয়েকটা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে এবং তারপরে তোমরা পাবে রসায়নবিদ্যা। তো আজকে আমি মূলত সাধারণ অংশটা নিয়ে করছি, কিন্তু যেহেতু পরের অংশটা আরো ইলেবোরেট হয়ে যাবে, তাই পরের অংশেরও একটা পার্ট নিয়ে নিচ্ছি। অর্থাৎ আজকে আমি বলছি পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা এবং তাপ, এই 4টে চ্যাপ্টারের উপর আমি মূলত সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। সাজেশন বলতে আমি প্রথমেই বললাম যে তোমরা কিভাবে পড়বে, কোন কোন অংশটা পড়বে, ওই যে 80-20, সেই 80-20 জায়গাটাকে আমি মার্ক করে দিচ্ছি তোমাদের। এইবার এই 80-20 আগে দেখে নি পরিবেশের জন্য ভাবনা, এটাতে আমাদের কি রকম কোশ্চিন আসবে। এটাতে এমসিকিউ থাকবে একটা, তারপরে ভিএসএ যেগুলো থাকবে কোশ্চিন থাকবে তোমার দুটো, আর একটা 2 নাম্বারের কোশ্চিন, টোটাল এখানে থাকবে 5 নাম্বার। অর্থাৎ তোমার পরিবেশের জন্য ভাবনাতে 1 into 2 ব্যাপারটা দেখো, তোমাদের এইখানটায় 3 নাম্বারের কোনো কোশ্চিন থাকছে না। সুতরাং প্রথমতই তোমাদের বলে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে বড় কোনো কোশ্চিন পড়ার দরকার নেই, যা পড়বে শর্ট কোশ্চিন। শর্ট কোশ্চিন বলতে যে 1 নাম্বারের কোশ্চিন, টিক মারা কোশ্চিন। সুতরাং এটা 4টে উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে যেটা হবে সেটা লিখতে হবে। এই যে 1 নাম্বারে আরো 2টা কোশ্চিন থাকবে, এক কথায় উত্তর, জাস্ট একটা লাইন। আর এই যে 2 নাম্বার থাকবে, এটা হার্ডলি তোমাদের 2 থেকে 2.5 লাইন, 3 লাইনও লিখতে হবে না।
সুতরাং বুঝতেই পারছো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কত ছোট ছোট কোশ্চিন আসবে। সুতরাং পাতাকে পাতা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ভেতর থেকে যেটুকুন যেটুকুন দরকার ছোট ছোট কোশ্চিন সেগুলো পড়বে। কি পড়বে সেটা আমি পরে বলে দিচ্ছি। নেক্সট বলছি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণে আমাদের কি আছে, বা আমি প্রথমত এই যে পরিবেশের জন্য ভাবনা বললাম সেটারই সাজেশনমূলক কথাগুলো বলছি তোমাদের। দেখো পরিবেশের জন্য ভাবনা যেটা বলছি সেখান থেকে তোমরা কি পড়বে, প্রথমত এটার মধ্যে যা আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আছে। এখানটাই বায়ুমণ্ডলের স্তরের মধ্যে কোথায় কি হয়, যেমন কি কি কোশ্চিন, মেরুজ্যোতি কোথায় দেখা যায়, ঝড় বৃষ্টি কোথায় হয়, মানে কোন মণ্ডলে ঝড় বৃষ্টি হয়, ট্রপোপজ মেসোপজ কি, এই ধরনের ছোট ছোট কোশ্চিন গুলো এক কথায় কোশ্চিন গুলো পড়ে রাখবে। তারপর ওজোন গহ্বর কি, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কে, জাস্ট একটা দুটো করে লাইন করে পড়ে রাখবে। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি, মানুষের উপর উদ্ভিদের উপর গ্রিন হাউস গ্যাসগুলি এদের প্রভাবটা কি, ওজনের প্রভাবটা কি। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি তাদের জাস্ট নামগুলো পড়বে। এবার গ্লোবাল ওয়ার্মিং কি, এর প্রভাবটা কি হয়, এক কথায় জাস্ট পয়েন্টগুলো পড়বে, ইলাবোরেটলি পড়ার তেমন কোনো দরকার নেই। গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে আমরা কি কি ভূমিকা নিতে পারি, তাপন মূল্য কাকে বলে, বিভিন্ন পদার্থ যেমন ধরে নাও তোমাদের যে জ্বালানিগুলো আছে পেট্রোল ডিজেল কেরোসিন বিভিন্ন জ্বালানি আছে, এদের এলপিজি এদের জ্বালানির তাপন মূল্যটা কত সেটার একটা স্ট্র্যাটেজি পড়ে রাখতে হবে। অর্থাৎ তোমাদের এখান থেকে মূলত কোশ্চিন আছে যে কার তাপন মূল্য কার থেকে বেশি, দুটো নাম দিয়ে বলবে এরটা বেশি না এরটা বেশি। সেটা তোমাদের যদি জানা থাকে ওইটা তাহলে পরে সংক্ষেপে ফট করে উত্তরটা দিতে পারবে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, কিছু তারপরে পড়বে কিছু অচিরাচরিত শক্তির নাম, কি কি অচিরাচরিত শক্তি এবং সেগুলো ব্যবহারটা একটু এক আধ দুটা পড়ে রাখবে। বায়োফুয়েল কি, এর উৎস কি, মিথেন হাইড্রেটের সংকেত কি, সিবিএম কাকে বলা হয়। এই জাস্ট কোশ্চেন গুলো আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো। যদি কোশ্চিন যুক্ত তুমি কোশ্চিন বলো তাহলে আমি সেই কোশ্চিন যুক্ত কোশ্চিন গুলো বলে দিচ্ছি, তোমরা একটু মার্ক করে নাও, ধীরে ধীরে এই ভিডিওটা দেখে তোমরা বুঝে যেতে পারবে কি টাইপের কোশ্চিন আসতে পারে। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে, প্রধান গ্রিন হাউস গ্যাস কি, জেট প্লেন কোন স্তরে চলাচল করে, একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম বলো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়, থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত হতে পারে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হয়, বাড়ে না কমে সেটা লিখতে হবে। এটা হচ্ছে এক কথায় উত্তর, বাড়ে বৃদ্ধি পায়, ব্যাস। প্রাকৃতিক সানস্ক্রিন আমরা কাকে বলি, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বিস্তৃতে টেম্পারেচার কতখানি বৃদ্ধি বা হ্রাস পায়, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে, ওডিএস এর পুরো নাম কি, সিএফসির পুরো নাম কি, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা। 2 নম্বর প্রশ্নের জন্য এবার যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রোজেন মনোক্সাইডের ভূমিকা কি, মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটো ক্ষতিকারক প্রভাব লিখো, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লিখো, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো, বিশ্ব উষ্ণায়ন কি, গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা লিখো। আর কি পড়বো, শর্ট কোশ্চেন আর পরের অংশ যেটা আছে সেই অংশ থেকে কি পড়বো, পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লিখো, কাঠ কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, কয়লা ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লিখো, একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও, ফটোভোল্টেইক কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, মিথেন হাইড্রেটের উৎস কি, কার্বনবিহীন দুটি জ্বালানির নাম লেখো, সিবিএম এর পুরো নাম কি, মার্স গ্যাসের মূল উপাদানের নাম লেখো, সর্বাধিক ব্যবহৃত একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো, আগুনে বরফে কোন জৈব গ্যাস থাকে,
কিসের সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? জাস্ট এগুলো ছোট কোশ্চিন আছে। আর একটু বড় কোশ্চিন যেগুলো 2 নম্বরের কোশ্চিনের জন্য বলবো, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি? বায়োফুয়েলের ব্যবহার লেখো। সৌরশক্তি ব্যবহারের একটা সুবিধা একটা অসুবিধা লেখো। সোলার প্যানেল কি, এর ব্যবহার লেখো। বায়োডিজেলের ব্যবহার লেখো। আমি এতক্ষণ ধরে যা কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা করো, জাস্ট 1 থেকে 2 পাতার মধ্যে তোমাদের এই নোটটা কমপ্লিট হয়ে যাবে, এই চ্যাপ্টারটা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। নেক্সট আমি আসছি এবার গ্যাসের আচরণ। এবার আমাদের যেটা জানতে হবে, গ্যাসের আচরণে আমাদের কি রকম প্রশ্ন আসে। প্রথমত এমসিকিউ আসবে একটা, দ্বিতীয়ত এখান থেকে পিএসএ কোশ্চিন এটা আসবে দুটো, আর কি আসবে, আর আসবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে একটা, অর্থাৎ 2x1। আর কি আসবে, 3 নম্বরের একটা কোশ্চিন আসবে 3x1। তাহলে এখানে কত হলো, 3 4 5 6 7 8, অর্থাৎ এই চ্যাপ্টারের টোটাল মার্কস হচ্ছে তোমাদের, মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 8। তাহলে আমাদের এই 8-এর মধ্যে প্রথমেই বলে রাখি, তোমাদের সবচেয়ে বেশি এবার যেটা চান্স আছে 3 নম্বরের কোশ্চিনের জন্য এখান থেকে অঙ্ক আসবে। তো আজকে অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে পারছি না, টোটাল ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক নিয়ে আমি আর একদিন আর একটা এপিসোড করব, যে এই অঙ্কগুলো তোমাদের জন্য স্পেশালি খুব ইম্পর্টেন্ট। তো 3 নম্বরের জন্য তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে হবে, বাদ বাকি 3 বাদ দিলে থাকে 5। এই 5-এর জন্য তোমরা যে টাইপের বা যে কোশ্চিন গুলো পড়বে সেইটা আমি প্রথমে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। কি কি পড়বে, প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা কাকে বলে, সংজ্ঞা, বয়েলের সূত্র, ব্যাখ্যা, পিভি, পি আর ভি, এই যে পিভি, পিভি লেখচিত্র, তারপরে কি লেখচিত্র করব, পিভি পি, এই লেখচিত্রগুলো করব। এই দুটো লেখচিত্র করার চেষ্টা করবে। আর কি করবে, চার্লসের সূত্র, ব্যাখ্যা, ওখান থেকে আবার ব্যাখ্যা করার পর ভিটি লেখচিত্র, ভিটি লেখচিত্র করবে। আর উষ্ণতার পরম স্কেল কাকে বলে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান, ফারেনহাইট স্কেলের মান, বয়েল ও চার্লসের সূত্র সংযোগ সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়। আর অঙ্ক যেটার উপর করবা সেটা হচ্ছে এই P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। তোমাদের এইবার এই ফর্মুলাটা থেকেই অঙ্ক আসার চান্সটা অনেকতম বেশি। আর এটা বাদ দিয়ে অন্য আর একটা অঙ্ক যদি আসতে পারে অর থাকবে, এইটুকুন তোমাদের বলে দিতে পারি। গ্যাসের অণুগুলির গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। আর তেমন কিছু এই গ্যাসের থেকে এই 5 নম্বরের জন্য পড়তে হবে না, অঙ্কটাকে করতে হবে। আবারও বলছি, অঙ্কটা এই সূত্রের উপর বেস করে যারা যারা অঙ্ক পারো তারা করে রাখবে। পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সূত্র থেকেও অঙ্ক আসতে পারে, তবে তুমি যদি এটা করো এটা অর ওইটা, এইরকমই অঙ্ক এখান থেকে আসবে। এবার যদি কোশ্চিন মূলক বলো, স্যার এখান থেকে কি কি কোশ্চিন আসতে পারে, তাহলে আমি কোশ্চিন গুলো তোমাদের একটু সংক্ষেপে বলে দিই, ছোট কোশ্চিন এবং বড় কোশ্চিন দুটোই বলে দিচ্ছি। পিভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম আর টি, এই সমীকরণে এম এর মান কি বা এম এর একক কি, চার্লসের সূত্রে ধ্রুবক কি কি, চার্লস ও বয়েলের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো, 30 ডিগ্রি সি 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি অধিক, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত, সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো, এসআই এককে আর এর মান কত, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত হবে, আর এর মাত্রা লেখো, 100 ডিগ্রি সি এবং 100 কে এর মধ্যে কোনটি বেশি উষ্ণ, এন মৌল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ কি হবে, অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবকগুলি কি কি। এগুলো হচ্ছে তোমাদের শর্ট কোশ্চিন। আর ব্রড কোশ্চিন যে আরেকটু শর্ট কোশ্চিন 2-1টা আলাদা আছে, সেটা আমি বলছি। একটা আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত, আদর্শ গ্যাসের দুটি অণু সংঘর্ষে কি কি সংরক্ষিত হয় থাকে, আদর্শ গ্যাসের অণুগুলির বেগ কত, গ্যাসের অণুর গতির উপর এই অবধি তোমাদের শর্ট কোশ্চেন থাকলো। এবার ব্রড কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের জন্য যে কোশ্চেন গুলো পড়বে
সেটা তো বলেই দিলাম, বয়েল ও চার্লসের অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে ওই আদর্শ গ্যাস সমীকরণ। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্রটা লিখো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। অ্যাভোগাড্রো সূত্র লেখো। উষ্ণতার কেলভিন স্কেল কি? বয়েলের সূত্র থেকে পিভি বনাম পি এবং পিভি এর লেখচিত্রের কথা বলছি। গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? হ্যাঁ, আর দু একটা কোশ্চিন তোমাদের যেটা করতে হবে এই টাইপের রিলেটেড কোশ্চিন, যেমন ধরো বেলুন ফোলালে একসাথে কি হয়? চাপও বাড়ে, আয়তনও বাড়ে। এখানে বয়েলের সূত্র বিরোধী হলো নাকি বিরোধী নয় সেটা ব্যাখ্যা। ঠিক তেমনি ফলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট কেন বলতে হয়, সেই টাইপের কোশ্চিনগুলো তোমাদের করতে হবে। আর গ্যাসীয় গতিতত্ত্বের ওই অংশটা থেকে গ্যাস অণুগুলোর গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাবটা কি, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ লেখো। আমি যে কোশ্চিনগুলো বললাম জাস্ট গ্যাসের চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চিনকে করলেই তোমাদের টোটাল গ্যাস থেকে বাইরে থেকে আর কিচ্ছু পড়তে হবে না, গ্যারান্টেড সমস্ত কোশ্চিন তোমাদের থাকবে। নেক্সট আমি বলছি 3 নাম্বারটা বলছি রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনাতে তোমাদের কি থাকবে, এটা একটু মজার কথা। রাসায়নিক গণনাতে থাকবে একটা হচ্ছে তোমাদের এমসিকিউ, আর একটা থাকবে 3x1, 3 নাম্বারে কোশ্চিন, মোট 4। রাসায়নিক গণনাতে তোমাদের থাকছে 4, তাহলে 1 এবং 3x1 = 4। তাহলে এই যে 3x1 এটা হচ্ছে অঙ্কের কোশ্চিন থাকবে, একদম গ্যারান্টেড একটা অঙ্কের কোশ্চিন থাকবে। আর বাদ বাকি এক হচ্ছে এইটা এমসিকিউ থাকবে। অনেক সময় এইখানটায় যেটা করছে ইদানিং কালে কোশ্চিনে দেখা যাচ্ছে এই 3 কে অনেক সময় করে দিচ্ছে একটা ছোট অঙ্ক দিয়ে দিচ্ছে এবং সাথে একটা লেজুর কোশ্চিন দিচ্ছে, অর্থাৎ 1+2 এই ধরনেরও কোশ্চিন করতে দেখা যাচ্ছে এখন প্রবণতাগুলো। আমরা বিশেষত বিভিন্ন টেস্ট পেপার এবং মাধ্যমিকের কোশ্চিনগুলোকে অ্যানালাইসিস করে আমরা এটা দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের একটু প্রিপেয়ার্ড হয়ে বেশ কিছু শর্ট কোশ্চিন করে রাখতে হবে। কি কি টাইপের শর্ট কোশ্চিনগুলো করবে সেই শর্ট কোশ্চিনগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? 1.8 গ্রাম জলে অণু সংখ্যা কত? এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেনের ভর কত? মোল কিসের একক? প্রমাণ তাপমাত্রা চাপে 11 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? 1 মোল জলে অণু সংখ্যা কত? কোন গ্যাসে মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এসটিপিতে 22.4 লিটার গ্যাসে অণু সংখ্যা কত? একক মোল সালফিউরিক অ্যাসিডের পরমাণু সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন গুলো আসবে। আর দু একটা 1 নাম্বারের কোশ্চেন, এগুলো একটু বড় যদি লেখার কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় ভুলভাল করে, সেটা হচ্ছে মোল কাকে বলে? C12 স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। C12 স্কেলে মোলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। শক্তি নির্দেশিত বিবৃত করো, উদাহরণ দাও। এই আর অঙ্ক রিলেটেড সে অঙ্কগুলোর জন্য তোমাদের একটু একদম কেমিস্ট্রির দিকে একটু ভালো করে নজর রাখতে হবে, কারণ এটা রিয়াকশনের অঙ্কগুলো দেওয়ার চান্সটা অনেক বেশি। এখান থেকে বেশি নয়, রিয়াকশনের অঙ্ক দেবে সেখান থেকে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো অঙ্কগুলো প্রচন্ডই সোজা, এর আগে আমি একদিন করেছিলাম, যাই হোক একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেই অঙ্কগুলোই আবার দেব, আবার এরপরে একটা ক্লাস আমি আবার নিয়ে নেব। নেক্সট এবার বলছি, নেক্সট যেটা বলছি সেটা এইবার যেটা আসছি আমরা পরবর্তী যেটা আসছি সেটা হচ্ছে ফিজিক্সের একটা জায়গায় চলে আসছি। আজকে আর একটাই শুধু ফিজিক্সে দিচ্ছি, তাপ দিচ্ছি। এবার তাপের যে ঘটনা সমূহ সেখানে আমাদের মোট নাম্বার থাকে কি রকম? একটা থাকবে এমসিকিউ, একটা থাকবে ভিএসএ, আর একটা থাকবে কি 3x1 = এই টোটাল আমার 5 মার্কস। এই 3x1 যেটা আছে এখানেও কিন্তু 2+1 কোশ্চিন করতেই দেখা গেছে। কোনো বছর এখান থেকে অঙ্ক দিয়েছে, তবে বেশিরভাগ টাইমই অঙ্ক এখান থেকে তাপ থেকে তেমন একটা আসে না। তাই তোমাদেরকে তাপ থেকে যেগুলো করতে হবে খুব হালকা জিনিস করতে হবে, খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তাপ থেকে যেগুলো করবে বই থেকে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণের সংজ্ঞা, সম্পর্ক এবং বিভিন্ন পদার্থের এই দৈর্ঘ্য প্রসারণের তুলনা। আমি কোশ্চিনগুলো একটু পরে তোমাদের বলে দিচ্ছি কি কি টাইপের কোশ্চিন আসবে, তোমরা ধীরে ধীরে ভিডিওটা থেকে সেই কোশ্চিনগুলো নিয়ে নেবে। তরলে কি কি প্রসারণ হয়, গ্যাসের কি কি প্রসারণ হয়, বিভিন্ন রিলেটেড উদাহরণগুলো এখান থেকে করবে। বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন,
অর্থাৎ ইঞ্জিন হাউসের পরীক্ষাটার কথা বলছি, সেইটা তোমরা করবে। তাপীয় রোধ কাকে বলে, তড়িৎ রোধ কাকে বলে, সংজ্ঞাগুলো পড়বে, সম্পর্ক পড়বে, তারপরে ইনভার কি, দ্বিধাতব কি, এর ব্যবহার কি, এগুলো একটু তোমাদেরকে করতে হবে। আর কি করবা, স্থির তাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা কাকে বলে সেটা দেখবে। আয়তন প্রসারণ গুণাঙ্কে কি কি বিষয় স্থির থাকে, তরলের তাপের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম সেটা পড়বে। তাপ পরিবাহিতা কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপীয় রোধ কাকে বলে, এই কাকে বলে দু চারটা একটু করে রাখতে হবে, আর তেমন কিছু পড়তে হবে না। মূলত কোশ্চিন গুলো সম্পর্কে আমি এখানটায় যেটা বলে দিচ্ছি সেইটা একটু তোমরা নোট করতে পারো। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক বলো। কঠিন পদার্থের ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক কি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি, থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহার করা হয়, সেলসিয়াস ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, পিতল ও লোহার ধিতাধব পাতকে ঠান্ডা করলে কোন দিকে বেঁকে যাবে, থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়, গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক দুটির নাম লেখো, জলের কোন ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে, প্রসারণ গুণাঙ্কের একক কোন রাশির এককের উপর নির্ভর করে, কোন উষ্ণতার একটি ধাতব স্কেল সঠিক পাঠ দেয়। আর একটু বড় কোশ্চিন যদি বলি তাহলে বলবো এই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটা এখানেও দরকার, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, দ্বিধাতব কাকে বলে, এর ব্যবহার, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, জলের ব্যতিক্রান্ত প্রসারণের উদাহরণ কারণ, এবং কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, দ্বিধাতব কিভাবে কাজ করে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নগুলো পড়তে হবে। আবার আর একটা কোশ্চিন হয়তো দিয়ে দিতে পারে এরকম, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এই টাইপের দিতে পারে। দ্বিধাতব পাত বা রিভেট করে ধাতব পাত উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, এই টাইপের কোশ্চিন দিতে পারে। আর তেমন একটা এখান থেকে দিবে না, ওই পরিবহনের যে কোশ্চিন গুলো আছে, তাপ পরিবাহিতা কাকে বলে, তাপীয় রোধ কাকে বলে, তাপ পরিবাহিতা লেখক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ইঞ্জিন হাউসের পরীক্ষাটা, এই কোশ্চিন গুলো এখান থেকে আসতে পারে। জাস্ট আমি যেগুলো বললাম সেগুলো যদি তোমরা ধীরে ধীরে নোট করে নিতে পারো তাহলে পরে আমার মনে হয় এই যে চারটের আজকে সাজেশনমূলক কোশ্চিন তোমাদের বললাম সেই চারটে থেকে তোমাদের বাইরে থেকে আর এর বাইরে একটাও কিচ্ছু পড়তে হবে না, এটা আমার একদম গ্যারান্টেড। তবে আবারও বলছি, তোমাদের এই কোশ্চেনগুলোর যদি কোনোটার উত্তর তোমরা না নিজেরা করতে পারো বা কোনোটা বুঝতে না পারো, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেটাতে রেসপন্স করে তোমাদেরকে জানিয়ে দেব। নেক্সট বলি, এর পরের যে ভিডিওটা হবে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের জন্য যে ভিডিওটা দেবে, তোমাদের সবচেয়ে বেশি যেটা খুব মানে করা লাগে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এতদিনের আমি এই 32-33 বছর ধরে যা পড়ালাম তাতে বেশিরভাগ স্টুডেন্টের যেটা সবচেয়ে বেশি ফিজিক্যাল সায়েন্সে কঠিন লেগেছে সেটা তড়িৎ, তারপরেই আলো। এই তড়িৎ এবং আলো নিয়ে আমি আগামী ভিডিওতেই আসছি তোমাদেরকে সাজেশন দিতে, এবং কোন কোন অংশটা পড়লে তোমাদের সুবিধা হবে সেটা আমি বলে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে তোমাদের এই সাজেশন। পরে আমি অন্যান্য সাবজেক্টেরও সাজেশন নিয়ে আসবো এবং ফিজিক্যাল সায়েন্সের তো নিয়েই আসবো। তোমাদের কেমন লাগছে সেটা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এইটুকু রাখছি, ধন্যবাদ।